শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিরাম চিহ্ন। প্রিয় শিক্ষার্থী, আজকে ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের যে বিরাম চিহ্ন যে অধ্যায়টি আছে তোমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিতি অংশের, আমরা সেই বিরাম চিহ্নটি আজকে আমরা শিখব। এখন একটা কথা তোমাদেরকে বলা দরকার, একটা বাক্য যখন আমরা বলি, বাক্য বলার সময় আমাদেরকে কিন্তু থামতে হয়। অর্থাৎ যখন তোমাকে আমরা একটা বাক্য বোঝাতে যাব, অন্যকে বলতে যাব, তখন সে যেন বাক্যটিকে বুঝতে পারে, সেই জন্য বাক্যের মাঝখানে কিন্তু আমাদের বিরতি দিতে হয়। এখন লেখার ক্ষেত্রে আমার তো আর বিরতি দেওয়া সম্ভব না, সেক্ষেত্রে আমরা এমন কিছু চিহ্নের ব্যবহার করি যেটাকে আমরা বলি হচ্ছে বিরাম চিহ্ন, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে বাক্যের অর্থটা সুস্পষ্ট করার জন্য এই জায়গায় থামতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে বিরাম চিহ্ন যে অধ্যায়টি আছে, আমরা আজকে সেই অধ্যায়টি নিয়ে সুবিস্তৃত আলোচনা করব এবং আজকের এই অধ্যায়টি আমাদের পাঠ শেষে আমরা যা শিখতে পারবো সেটি হচ্ছে তোমরা বিরাম চিহ্নের সঠিক প্রয়োগ করে এবং বাক্যে লিখতে পারবে। চলো শিক্ষার্থী, তাহলে আমরা জেনে নিই আসলে বিরাম চিহ্নটা কি। কথা বলার সময় বাক্যের শেষে আমরা থামি, কিন্তু কোনো বাক্য আমরা কোনো কিছু ধারণা বা বিবরণ দেই, কোনো বাক্যে কিছু জানতে চাই, কোনো বাক্যে প্রকাশ করি বিস্ময়ের ভাব। মানে আমরা যখন কোন একটা বাক্য বলি, সেই বাক্য বলার সময় আমরা সাধারণ বর্ণনা দিই, কখনো কখনো বাক্য থেকে আমরা তোমাদের কাছ থেকে কিছু জানতে চাই, কখনো কখনো আমরা আমাদের মনের যে বিস্ময় সেই বিস্ময়টাকে বাক্যে প্রকাশ করি। আবার কোনো কথার স্পষ্ট করার জন্য বাক্যের মাঝখানে মাঝখানে আমাদের বিরতি দিতে হয়। এই যে বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের আগে, বাক্যের মাঝে কিংবা শেষে আমরা যে বিভিন্ন আবেগ, দুঃখ, আনন্দ, বেদনা ইত্যাদি প্রকাশের জন্য যে বিরতি দেই, এই বিরতি লেখার সময় আমাদেরকে কিছু চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে হয়, যেটা হচ্ছে বিরাম চিহ্ন। এটির আরো নাম আছে, এটাকে জ্যোতি চিহ্ন বলে, এটাকে ছেদ চিহ্ন বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা বুঝে ফেলেছো এতক্ষণে যে আসলে বিরাম চিহ্নটা কি। একটু ভেবে দেখো তো বিরাম চিহ্নের কাজটা কি। হ্যাঁ, তোমরা মনে হয় ঠিক ধারণা করতে পেরেছো যে বিরাম চিহ্ন হলো বাক্যের অর্থকে সুন্দরভাবে উপলব্ধি করার জন্য আমরা যখন লিখি তখন যে চিহ্নগুলোর ব্যবহার করি সেগুলোই হচ্ছে বিরাম চিহ্ন। এখন বিরাম চিহ্নের মধ্যে কি কি আছে প্রিয় শিক্ষার্থীরা? বিরাম চিহ্নের মধ্যে আমরা অনেক ধরনের বিরাম চিহ্নই ব্যবহার করি, যেমন দাড়ি, কমা, প্রশ্নবোধক চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন, সেমিকোলন, হাইফেন, ড্যাশ, কোলন ড্যাশ, এরকম বিভিন্ন রকমের বিরাম চিহ্নের আমরা ব্যবহার করি। এই যে বিভিন্ন রকমের বিরাম চিহ্ন আমরা ব্যবহার করছি, কখন আমাদের বাক্য লেখার সময় কোনটিকে প্রয়োগ করতে হবে, আজকে কিন্তু আমরা আমাদের এই পাঠটিতে তোমাদের সামনে সেই বিষয়টিকেই তুলে ধরবো। তাহলে চলো শিক্ষার্থী, আমরা বিরাম চিহ্ন সম্পর্কে একটি ধারণা নিয়ে আসি। তোমরা ঝটপট বই খাতা খুলে অধ্যায়টি বের করো এবং আমরা যেটা আজকে শিখবো কিভাবে দাড়ি, কমা, সেমিকোলন, হাইফেন, ড্যাশ, কোলন ড্যাশ এগুলোর প্রয়োগ করতে হয়। প্রথমে বিরাম চিহ্নের ধারণা দেবার আগে আমাকে একটু বলে নিতে হবে, কয়েকটি বিরাম চিহ্ন বাক্যের শেষে ব্যবহৃত হয়, কিছু বিরাম চিহ্ন বাক্যের মধ্যে ব্যবহৃত হয়, নিচে এগুলোর পরিচয় দেওয়া হলো। তাহলে আমরা কিন্তু দুই রকমের বিরাম চিহ্নের প্রয়োগ পাচ্ছি। একটা হচ্ছে কিছু বিরাম চিহ্ন আছে যেগুলোকে আমরা বাক্যের শেষে ব্যবহার করি, এবং কিছু বিরাম চিহ্ন আছে যেগুলোকে আমরা বাক্যের একেবারে মাঝখানে ব্যবহার করি। তাহলে চলো আমরা আজকে দেখে নিই কোন বিরাম চিহ্নটাকে কোন জায়গায় ব্যবহার করছি, কিভাবে ব্যবহার করছি। আচ্ছা, বাক্যের শেষে যে বিরাম চিহ্নগুলো ব্যবহার করা হয়, বাক্যের শেষে সাধারণত তিনটি বিরাম চিহ্ন ব্যবহার করা হয়। একটা হচ্ছে দাড়ি, একটা হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন এবং একটি হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। বাক্যের শেষে আমরা তিনটি বিরাম চিহ্নের ব্যবহার করে থাকি, আর বাকিগুলোকে ব্যবহার করি বাক্যের মাঝে। তাহলে প্রথমেই আসি আমরা দাড়িতে। তোমরা যেটা বলে হচ্ছে যে স্ক্রিনে দেখছো, বাক্যের সমাপ্তি বা পূর্ণ বিরতি বোঝাতে বাক্যের শেষে দাড়ি ব্যবহার করা হয় বা এটিকে পূর্ণচ্ছেদও বলে। আচ্ছা, তাহলে একটা জিনিস একটু বলে নেই, যখন আমি কোনো একটি বাক্য বলবো, বাক্য শেষ করার পরে আমি যদি আমার সম্পূর্ণ মনের ভাবটাকে প্রকাশ করতে পারি, অর্থাৎ আমি যদি আমার যেটা বলতে চেয়েছিলাম সেটা যদি সম্পূর্ণভাবে বলে প্রকাশ করতে পারি, তাহলে আমি এই বিরাম চিহ্নটিকে ব্যবহার করি। তার মানে দাড়ির আরেকটি নাম হলো পূর্ণচ্ছেদ। এটির কাজ কি?
এটির কাজ হচ্ছে বাক্যের শেষে এটিকে ব্যবহার করা হয়, এবং এটি ব্যবহার করলে কি হবে, তোমার যেটা বলতে চেয়েছো তোমরা সেই জিনিসটা তোমার যখন বলা শেষ হয়ে যাবে তখন আমরা এই বিরাম চিহ্নটাকে ব্যবহার করব। চলো, এখানে আমাদের স্ক্রিনে 3টা উদাহরণ দেওয়া আছে। পাহাড় আর জঙ্গলের মধ্য দিয়ে আমাদের রাস্তা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই বাক্যটি বলার পরে কিন্তু আমাদের মনের যে ভাব সেটা কিন্তু আমরা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পেরেছি। তাহলে এরপরে স্বাভাবিকভাবে আমাদেরকে বিরতি দেওয়ার জন্য এই বিরাম চিহ্নটাকে ব্যবহার করতে হবে, এবং এই ধরনের বিরাম চিহ্ন, যেটাকে আমরা দাড়ি বলি, দাড়ি লিখে যেখানে থাকবে সেখানে পড়ার সময় পাঠকালে আমাদেরকে 1 সেকেন্ড সমপরিমাণ বিরতি দিতে হবে। রাস্তা হেয়ারপিনের মতো এঁকে বেঁকে উপরের দিকে উঠেছে। এখানেও দেখো যে বাক্যটা যখন সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করছে, আমরা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করার পরে এই ধরনের দাড়িকে ব্যবহার করছি। তোমাদের পাঠ্য বই আরেকটা উদাহরণ দেওয়া আছে, আব্দুল লতিফ পাহাড়ের পথ দিয়ে মোটর চালাতে সিদ্ধহস্ত। তাহলে এখানে দেখো, যখন কোনো একটা বাক্য বলবে সেই বাক্যটি যদি তোমার সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, সেই সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করা হয়ে গেলে তুমি অবশ্যই দাড়ি ব্যবহার করবে। এবং এই ধরনের বিরাম চিহ্ন ব্যবহারের ক্ষেত্রে যেখানে দাড়ি থাকবে, যখন তুমি পড়বে, পড়ার সময় তোমাকে 1 সেকেন্ড সমপরিমাণ থামতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা পরবর্তী স্লাইডে দেখি প্রশ্নবোধক চিহ্ন এবং আশ্চর্যবোধক চিহ্ন সম্পর্কে কি বলা আছে। প্রশ্ন জিজ্ঞাসা বোঝাতে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়। তার মানে তোমার কাছে যখন আমি কিছু জানতে চাই, তোমার নাম কি, নতুন দাকে বাঘে নিল না তোরে, এবার ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে। আচ্ছা, একটু খেয়াল করো, যখন আমি তোমার কাছে কিছু জানতে চাচ্ছি, তোমার কাছে আমার কিছু প্রশ্ন জিজ্ঞাসা আছে, তখন আমরা এই ধরনের প্রশ্নবোধক চিহ্নকে ব্যবহার করি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখন এখানে যে কথাটি বলা হয়েছে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার পরে আমরা এই ধরনের প্রশ্নবোধক চিহ্নকে ব্যবহার করি, তবে এখানে কিন্তু তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যখন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হবে সেই বাক্য শেষে, বলা শেষে আমাদের একটু ঝোঁক থাকে, কিরে তুই যাবি, এই যে বললাম যাবি, এই যে বাক্যের শেষে একটা অতিরিক্ত ঝোঁক দেওয়া, এই ঝোঁক থাকলে সেটা আমরা কিন্তু বুঝতে পারি বলার ক্ষেত্রে যে এটা তুমি প্রশ্ন জিজ্ঞাসা করেছো। কিন্তু যখন আমি লিখে প্রকাশ করব তখন তো আমি এই ঝোঁকটা দিতে পারবো না। সেই ক্ষেত্রে আমাকে এই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করে প্রমাণ করতে হবে, বলতে হবে যে এটি প্রশ্নসূচক বাক্য, অর্থাৎ তোমাকে বোঝাতে হবে যে আমি এখানে তোমার কাছে কিছু জানতে চেয়েছি। চলো আমরা দেখি এবার বিস্ময়সূচক চিহ্ন। বিস্ময় মানে কি? তুমি কোনো কিছু দেখে আশ্চর্য হলে, তুমি ভয় পেলে, আনন্দ পেলে, দুঃখ পেলে, এই যে তোমার মনের যে আবেগ, তোমার মনের যে অনুভূতি, এগুলোকে প্রকাশ করার জন্য তুমি যে ধরনের বিরাম চিহ্ন ব্যবহার করে থাকো সেটাকে বলা হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন। এটাও কিন্তু বাক্যের শেষে ব্যবহার করা হয়। একটা সময় ছিল যখন এই ধরনের বিস্ময়সূচক চিহ্নগুলোকে বাক্যের মাঝখানে ব্যবহার করা হতো, এখন কিন্তু আর সেটা নাই। এখন এই বিস্ময় চিহ্নগুলোকে আমরা বাক্যের শেষে ব্যবহার করি। আবার কখনো কখনো, এখানে দুটি ঘটনা ঘটে, আবার কখনো কখনো সম্বোধন পদের পরে আমরা কিন্তু বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করি। দুই রকমের ঘটনা। একটা হচ্ছে বাক্যটি শেষ করার পরে আমরা বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করি, আবার কাউকে উদ্দেশ্য করে যখন আমরা বলছি বা সম্বোধন করে বলছি তখনও কিন্তু আমরা এই বিস্ময়সূচক চিহ্নটাকে বাক্যের মাঝখানে ব্যবহার করি। ওরে বাবা কত বড় সাপ, একটু খেয়াল করো, যখন তুমি এখান থেকে আশ্চর্য হচ্ছ, ওই যে ওরে বাবা সম্বোধন করলে এরপরে তুমি বিস্ময়সূচক চিহ্নের ব্যবহার করছো, কত বড় সাপ, এই যে বিস্ময় প্রকাশ করার জন্য তুমি বাক্যের শেষে একটি বিস্ময়সূচক চিহ্নকে ব্যবহার করছো। আহা কি চমৎকার দৃশ্য। দুটো ক্ষেত্র, একটা হচ্ছে তুমি সম্বোধন করার পরে, এবং আরেকটি হচ্ছে তুমি যখন বলছো যে মুগ্ধ হচ্ছ, তোমার বিস্ময় প্রকাশ করছো, তখন কিন্তু তুমি এই বিস্ময়সূচক চিহ্নের ব্যবহার করছো। চলো এবার বাক্যের মধ্যে কি কি ধরনের বিরাম চিহ্ন ব্যবহার করা হয় সেই বিরাম চিহ্নগুলো আমরা একটু দেখে নিই। বাক্যের মধ্যে আমরা যে ধরনের বিরাম চিহ্নগুলোকে ব্যবহার করি সেগুলোর মধ্যে আছে কমা, সেমিকোলন, কোলন, কোলন ড্যাশ, ড্যাশ, হাইফেন, উদ্ধরণ চিহ্ন, এই ধরনের বিরাম চিহ্নগুলোকে আমরা বাক্যের মাঝখানে ব্যবহার করি। এবং বাক্যের মাঝখানে তাহলে আমাদের যে ধরনের বিরাম চিহ্নগুলো ব্যবহার করতে হচ্ছে আমি তোমাদের সামনে আরেকবার বলে দিচ্ছি। কমা, সেমিকোলন, কোলন, কোলন ড্যাশ, হাইফেন, ড্যাশ, উদ্ধরণ চিহ্ন, ব্র্যাকেট বা বন্ধনী চিহ্ন, এগুলোকে আমরা বাক্যের মাঝখানে ব্যবহার করে থাকি। তাহলে চলো আজকে আমরা কমার ব্যবহার একটু দেখি। বাক্যের মধ্যে অল্প বিস্তর বিরতির জন্য কমা ব্যবহৃত হয়। বাক্যে অনেক ক্ষেত্রে কমা বসে
বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ বিভাগ দেখানোর জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন সেখানে কমা ব্যবহার করা হয়। বাক্যের একাধিক যদি অংশ থাকে, একটি বাক্যের অর্থকে বুঝিয়ে আরেকটি বাক্য উপলব্ধি করার জন্য তোমাকে কিন্তু এই কমাটাকে ব্যবহার করতে হবে। তার মানে সহজ কথা, বাক্যের অর্থকে সুন্দরভাবে উপলব্ধি করতে হলে বাক্যে তুমি যে সাময়িক যে বিরতিটা দিতে হয়, সেই সাময়িক বিরতি দিতে তুমি কিন্তু কমা ব্যবহার করো। এবং কমার ক্ষেত্রে তুমি কতটুকু থামবে? এক বলতে যতটুকু সময় লাগে, 1 সেকেন্ড কিন্তু না, 1 সেকেন্ড হচ্ছে আমাদের দাড়ির ক্ষেত্রে থামতে হবে, এবং কমার ক্ষেত্রে আমার থামতে হবে এক বলতে আমার যতটুকু সময় লাগে ততটুকু সময় কিন্তু আমি এই কমার ক্ষেত্রে ব্যবহার করব। পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য বিশেষণ পদ একসঙ্গে বসলে শেষ পদটি ছাড়া বাকি পদগুলোর পরপর কমা বসে। সহজ কথা, একটু খেয়াল করে বইয়ের যে খ নাম্বারটি বলা আছে বিশেষ্য বিশেষণ, মানে একই রকমের তুমি পদ ব্যবহার করছো, যেমন ভালো মন্দ, সুখ দুঃখ, আনন্দ বেদনা, এগুলো বিশেষণ। তারপরে হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, আরিয়াল খা, এগুলো হচ্ছে বিশেষ্য। এই যে একাধিক, একটা বাক্যে তুমি যখন একাধিক পদ ব্যবহার করবে, সেই একাধিক পদ ব্যবহার করার পরে কিন্তু তোমাকে কমাটাকে ব্যবহার করতে হবে। তার মানে কমার প্রয়োগ কোথায়? কমার প্রয়োগ হচ্ছে একই রকমের পদ যখন তুমি ব্যবহার করো, একই রকমের পদ ব্যবহার করার ক্ষেত্রে তুমি এই কমাটাকে ব্যবহার করবে। যেমন বই একটা উদাহরণ দেওয়া আছে, সুখ দুঃখ আশা নৈরাশ্য একই মালিকার পুষ্প। দেখো এখানে সুখ দুঃখ আশা নিরাশা চারটা জিনিস, এই চারটা জিনিসকে সাময়িক বিরতিতে ভাগ করেছে। তাহলে তুমি সেন্টেন্সটা কিভাবে পড়বে? সুখ দুঃখ আশা নৈরাশ্য একই মালিকার ফুল। এই যে কথাটি বললাম, তুমি যখন এই যে আমি এভাবে বললাম সঠিকভাবে বিরাম চিহ্ন মেনে, তখন দেখো বাক্যটি কিন্তু তোমার কাছে অনেক বেশি সহজ হয়ে গেল। এরপরেটা আসে আমরা গ নাম্বারে কি আছে? সম্বোধন। পদের পরে কমা বসে। সম্বোধন মানে হচ্ছে কাউকে উদ্দেশ্য করে ডাকা। ওহে নিপা এদিকে আসো, এই যে আমি ওহে বলে ডাকলাম, কাউকে উদ্দেশ্য করে ডাকছি, তাহলে নিপা এদিকে তাকাও। ওই দেখো তোমাদের একটা উদাহরণ দেওয়া আছে, এই যে নিপাকে উদ্দেশ্য করে তুমি বলছো, কাউকে যখন উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে বলা হয় সম্বোধন পদ, এবং সম্বোধন পদের পরে আমরা অবশ্যই কমা ব্যবহার করব। উদ্ধরণ চিহ্ন ইনভার্টেড কমা, এর আগেও আমরা কমা ব্যবহার করি, এবং এখানে একটা জিনিস মনে রাখবে, উদ্ধরণ চিহ্ন বা ইনভার্টেড কমা যেটাকে আমরা বলি, এটা সাধারণত উক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রত্যক্ষ উক্তিতে যখন বক্তার বক্তব্যকে তুলে ধরা হয়, অথবা যে কোনো কোটেশন বা যেটাকে বলা হচ্ছে বক্তব্যকে তুলে ধরার জন্য আমরা কিন্তু এই উদ্ধরণ চিহ্নটাকে ব্যবহার করি, এবং তার আগে আমাদেরকে কমা ব্যবহার করতে হয়। তাহলে উদ্ধরণ চিহ্নের আগে কমা ব্যবহার করতে হয়। দেখি এখানে কি দেওয়া আছে উদাহরণ আমাদের, রনি বলল কমা কাল স্কুল খুলবে, উদ্ধরণ চিহ্ন। তার মানে উদ্ধরণ চিহ্নের আগে আমরা কমাকে ব্যবহার করব। মাসের তারিখ লিখতে বা যেটা বলা হচ্ছে মাস লেখার ক্ষেত্রে আমরা কমা ব্যবহার করে থাকি, যেমন হচ্ছে 8ই মাঘ বুধবার 1375 সাল। মাস লেখার ক্ষেত্রে আমাদেরকে কমা ব্যবহার করতে হচ্ছে। বাড়ি বা রাস্তার নাম্বার লেখার পরে আমরা কমা ব্যবহার করব। একাধিক পদ বারবার থাকলে, যেটা বললাম বিশেষ্য পদের ক্ষেত্রে, পদ্মা মেঘনা যমুনা একই রকম পদ, এক্ষেত্রে কমা ব্যবহার করব। এক ধরনের পদ জোড়ায় জোড়ায়, একই ধরনের পদ যদি জোড়ায় জোড়ায় থাকে, যেমন হচ্ছে মামা মামি চাচা চাচি নানা নানি ফুপা ফুপি, এগুলোর মধ্যেও কিন্তু আমরা বিভাজন করার জন্য একই ধরনের জোড়ায় পদগুলোকে বিভক্ত করার জন্য কিন্তু আমরা মাঝখানে কমা ব্যবহার করব। এবং এক ধরনের একাধিক বাক্যাংশকে আলাদা করতে একই ধরনের একাধিক বাক্যাংশ, মানে যেটাকে আমরা বলে থাকি হচ্ছে জটিল বাক্য বা মিশ্র বাক্য, এই বাক্যগুলোকে আলাদা করার জন্য আমাদেরকে কি করতে হয়? কমা ব্যবহার করতে হয়। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা যাই এবার পরের স্লাইডে। পরের স্লাইডে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে সেমিকলন। সেমিকলনের কাজ কি? সেমিকলনের কাজ অনেকটা কমার মতোই, তবে কমার থেকে বেশি সময় বিরতি দেওয়ার জন্য এই সেমিকলনটাকে ব্যবহার করা হয়। সংসারের মায়াজালে আবদ্ধ আমরা, এ মায়ার বন্ধন কখনো বিচ্ছিন্ন করা যায়। এখানে দেখো এই যে সেমিকলন, সেমিকলনের ক্ষেত্রে আমরা যে কাজটি করলাম সেটা হচ্ছে কমা থেকে বেশি সময় থামতে হবে। কমায় যদি আমি 1 বলতে সময় পরিমাণ থামি, সেমিকলনের ক্ষেত্রে আমার 1 2 অর্থাৎ 2 বলা পর্যন্ত থামতে হবে। 2 সেকেন্ড নয়, কিন্তু 2 বলতে যতটুকু সময় লাগে 1 2 এইটুকু পরিমাণ সময় আমাকে থামতে হবে। কোলন, একটি অপূর্ণ বাক্যের পরে, বাক্যটি কমপ্লিট হয়নি, এরপরে যদি আমি অন্য কোনো বাক্যকে ইনক্লুড করতে চাই, বলতে চাই, সেক্ষেত্রে আমাকে কোলন ব্যবহার করতে হয়। এবং এখানে দেখো একটা উদাহরণ দেওয়া হচ্ছে, সবাই সিদ্ধান্ত হলো 1 মাস পর নতুন সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে। সবাই সিদ্ধান্ত হলো, বাক্যটি কিন্তু কমপ্লিট হয়নি, শেষ হয়নি,
এরপরে আমি আরেকটি বাক্যকে এখানে বলতে চেয়েছি এবং সেক্ষেত্রে আমি এখানে কোলন ব্যবহার করেছি। কোলন ড্যাশের কাজ কি? কোলন ড্যাশ হচ্ছে কোনো উদাহরণ বা দৃষ্টান্ত লেখার ক্ষেত্রে আমরা কোলন ড্যাশকে ব্যবহার করি। এখানে দেখো যে যেটা বলা হচ্ছে যে উদাহরণ দৃষ্টান্ত প্রয়োগ করতে হলে কোলন ড্যাশ ব্যবহৃত হয়। যেমন উৎসের দিক থেকে শব্দ 5 প্রকার এবং যেটা বলা হচ্ছে যে তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ, এই যে প্রকার, এরপরে আমরা যে উদাহরণ দিচ্ছি সেই উদাহরণ লেখার আগে আমরা এই কোলন ড্যাশটাকে ব্যবহার করব। ড্যাশ হচ্ছে দুটো বাক্যকে সংযুক্ত করতে বা যৌগিক বা পৃথক ভাবাপন্ন দুটো বাক্যকে সংযুক্ত করতে অথবা আলাদা করতে আমরা এই ড্যাশটাকে ব্যবহার করি। হাইফেনগুলোর কাজ কি? হাইফেনগুলোর কাজ হচ্ছে সমাসবদ্ধ শব্দগুলোকে যেটা বলা হচ্ছে বিচ্ছিন্ন করে দেখানোর জন্য এই আমরা হাইফেনটাকে ব্যবহার করি। আমরা দুইটা উদাহরণই দেখছি, সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধা অভিনন্দন, আমাদের প্রীতি উপহার। এখানে দুটো উদাহরণে আমরা সেটা দেখলাম যে কিভাবে দুটো সমাসবদ্ধ শব্দকে আলাদা করে দেখানো হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এরপরে চলো আমরা দেখি কি দেওয়া আছে। এরপরে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উদ্ধরণ চিহ্ন, যেটাকে আমরা ইনভার্টেড কমা বলি। এবং বক্তার বক্তব্যকে হুবহু তুলে ধরতে গেলে সেক্ষেত্রে আমাকে উদ্ধরণ চিহ্ন ব্যবহার করতে হয় এবং এটা সাধারণত উক্তির ক্ষেত্রে আমরা এই ধরনের উদ্ধরণ চিহ্ন ব্যবহার করে থাকি। এরপরে আসে হচ্ছে বন্ধনী চিহ্ন। বন্ধনী চিহ্ন সাধারণত গণিত শাস্ত্রে ব্যবহৃত হয়, তবে প্রথম বন্ধনীটির বিশেষ ব্যাখ্যামূলক অর্থ সাহিত্যে ব্যবহৃত হয়ে থাকে। তিনি ত্রিপুরায় এটার একটু ব্যাখ্যা দিচ্ছে বর্তমান কুমিল্লা, যেটাকে আমরা ব্র্যাকেটে দিব, ফার্স্ট ব্র্যাকেট, এবং এরপরে জন্মগ্রহণ করেন। তাহলে দেখো এই বন্ধনীর ফার্স্ট ব্র্যাকেটের কিছু ব্যবহার আমাদের আছে, আর বাকিগুলো সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট এটা আমরা সাধারণত গণিতে ব্যবহার করি। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের ক্ষেত্রে আমরা কি করছি, বা বন্ধনী চিহ্নের ক্ষেত্রে এটা সাহিত্যে কোনো একটি ঘটনার বক্তব্যের বর্ণনা দিতে আমরা এটাকে ব্যবহার করছি। আর বিন্দু চিহ্ন ব্যবহার করি হলো যে সংক্ষিপ্ত শব্দের সংক্ষিপ্ত ব্যবহার করার ক্ষেত্রে আমরা বিন্দু চিহ্ন ব্যবহার করি। যেমন অনেকে নামের শেষে মোহাম্মদ নামের প্রথমে মোহাম্মদ ব্যবহার করে, তাই ময়কার মো লেখে ডট দিয়ে তারপর আমরা এই জিনিসটাকে লিখি, যেটাকে বলা হচ্ছে বিন্দু চিহ্ন। আচ্ছা, যেমন তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেছেন, P.H. ডিগ্রি। এই যে দেখো একটা সংক্ষিপ্ত বর্ণনা করার ক্ষেত্রে আমরা এই বিন্দু চিহ্নটাকে ব্যবহার করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আজকে এখান থেকে যে বিষয়টা দেখতে পেলাম সেটা হলো যে তোমাদের পাঠ্য বইতে যে বিরাম চিহ্নগুলো আছে সেই বিরাম চিহ্নের প্রয়োগগুলো আমরা দেখলাম। চলো আমরা একটু অনুশীলনী অংশে চলে যাই। বাক্যের অর্থকে সুস্পষ্টভাবে বোঝাবার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের শেষে কি ব্যবহার করা হয়? বিরাম চিহ্ন ব্যবহার করা হয়। উত্তর হচ্ছে খ। দাড়ি চিহ্নের সময় কতটুকু থামতে হয়? 1 সেকেন্ড। হৃদয়ের আবেগ প্রকাশ পায় যার মধ্যে দিয়ে? ভয়, ঘৃণা, আনন্দ ও দুঃখ। উত্তর হবে হচ্ছে 3টাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ ধরে তোমাদের সাথে বিরাম চিহ্ন সম্পর্কে বিস্তৃত আলোচনা করলাম। তোমাদের সামনে ছোট্ট একটি বাড়ির কাজ দিচ্ছি। দাড়ি, কমা, সেমিকোলন, কোলন, ড্যাশ, হাইফেন এর যে ব্যবহার আছে তোমরা বাড়িতে এই ব্যবহারগুলো লিখবে এবং স্কুল খোলার পরে সংশ্লিষ্ট বিষয় শিক্ষককে দিয়ে তোমরা মূল্যায়ন করে নেবে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আমাদের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। এটি যদি তোমরা পুনঃপ্রচার দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা ভিজিট করবে আমার ঘরে আমার স্কুল এর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, এবং তোমাদের যদি কোনো সুচিন্তিত মতামত থেকে থাকে তোমরা অবশ্যই আমার ঘরে আমার স্কুল ফেসবুক পেজে লিখে জানাবে। সবাইকে ধন্যবাদ।